মায়োসিস জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। সত্যি বলতে এটাকে বলা যেতে পারে প্রকৃতির নিজস্ব একটা কৌশল, যার মাধ্যমে সে জেনেটিক বৈচিত্র্য বা ভ্যারাইটি তৈরি করে। চলুন এই অসাধারণ প্রক্রিয়াটার একেবারে ভেতরে ঢোকা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যৌন প্রজননের সময় যদি প্রতিটা জেনারেশনে ক্রোমোজোমের সংখ্যা শুধু দ্বিগুণ হতেই থাকত, তাহলে কি হতো? একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত, তাই না? এই যে জেনেটিক পাজল বা ধাঁধা, এর সমাধানটাই কিন্তু লুকিয়ে আছে মায়োসিসের মধ্যে। আজ আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে দেখব মায়োসিস কেন দরকারি, তারপর এর দুটো ভাগ নিয়ে কথা বলবো, আর সবশেষে জানব এই প্রক্রিয়ায় যদি কোনো গড়বড় হয় তাহলে তার ফল কি হতে পারে। তো মায়োসিসের আসল উদ্দেশ্যটা কি? দেখুন, উদ্ভিদ হোক বা প্রাণী যারা যৌন প্রজনন করে, তাদের জীবনচক্রে মায়োসিস একটা অপরিহার্য অংশ। আসলে এই প্রক্রিয়াটাই নিশ্চিত করে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা যেন একই থাকে। যদি খুব সহজ করে বলি, মায়োসিস একটা ডিপ্লয়েড কোষকে, মানে যেখানে ক্রোমোজোমের দুটো সেট থাকে, ভেঙে ফেলে আর তার থেকে তৈরি করে চারটে হ্যাপ্লয়েড কোষ, যেখানে ক্রোমোজোমের মাত্র একটা সেট থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নতুন চারটে কোষ জেনেটিক্যালি একে অপরের থেকে কিন্তু একদম আলাদা হয়। মায়োসিসকে বলতে পারেন একটা 2 অঙ্কের নাটকের মতো ভাবা যায়। এটা একবারে ঘটে না, বরং দুটো ভাগে হয়। প্রথম ভাগটাকে আমরা বলি হ্রাস বিভাজন, আর দ্বিতীয়টা হল সমবিভাজন। পুরো ব্যাপারটা দেখতে বেশ সহজ। দেখুন, প্রথম ধাপে মানে মায়োসিস 1-এ একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এরপর মায়োসিস 2-তে ওই দুটো কোষ আবার ভাঙে, আর সব মিলিয়ে আমরা পাই মোট 4টি কোষ। এই দুটো বিভাজনের মধ্যে প্রধান পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। মায়োসিস 1-কে বলা হয় হ্রাস বিভাজন, কারণ ঠিক এই পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। অন্যদিকে মায়োসিস 2 হল সমবিভাজন। এখানে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, যা অনেকটা সাধারণ কোষ বিভাজন বা মাইটোসিসের মতো। চলুন এবার আমরা মায়োসিসের প্রথম আর সবচেয়ে জটিল পর্যায়টা একটু খুঁটিয়ে দেখি। এখানেই কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় আর জেনেটিক বৈচিত্র্যের আসল ম্যাজিকটা ঘটে। মায়োসিসের সব ধাপের মধ্যে প্রোফেজ আই হল আসল তারকা। এটা সবচেয়ে বেশি সময় ধরে চলে, আর এখানেই সেই বিখ্যাত ঘটনাটা ঘটে, জেনেটিক উপাদানের আদান প্রদান, যা প্রত্যেকটা জীবকে একে অপরের থেকে আলাদা আর অনন্য করে তোলে। প্রোফেজ 1I এতটাই জটিল যে বিজ্ঞানীরা একে আরও 5টা ছোট ছোট উপপর্যায়ে ভাগ করেছেন। সবগুলোর নাম মনে রাখার কোনো দরকার নেই, শুধু এটা মাথায় রাখা ভালো যে এই ধাপগুলোতেই ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা, ক্রসিং ওভার, সেটা এই প্যাকেটিন উপপর্যায়ে ঘটে। ক্রসিং ওভার ব্যাপারটা ঠিক যেন জেনেটিক কার্ড সফল করার মতো। মানে বাবা আর মায়ের থেকে আসা একই রকম ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে নিজেদের মধ্যে জিনের কিছু অংশ বিনিময় করে, আর এর ফলেই এমন সব নতুন জেনেটিক কম্বিনেশন তৈরি হয় যা আগে কখনোই ছিল না। আর একটা মজার ব্যাপার হলো, এই জেনেটিক অদলবদলটা কিন্তু এমনি এমনি হয় না। এর জন্য রিকম্বিনেজ নামের একটা বিশেষ এনজাইম লাগে, আর এই বিনিময়ের পর ক্রোমোজোমগুলোতে যে এক্সের মতো একটা জোড় দেখা যায়, বায়োলজির ভাষায় তাকেই বলে কায়াজমাটা। প্রোফেজ 1 শেষ হওয়ার পর আসে মেটাফেজ 1। এই পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়াগুলো কোষের ঠিক মাঝখানে, মানে নিরক্ষীয় তলে এক লাইনে এসে দাঁড়ায়। বলতে পারেন এটা তাদের আলাদা হওয়ার ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি। আর এখানেই ঘটে আসল ঘটনাটা। অ্যানাফেজ 1 দশায় ওই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়াগুলো ভেঙে গিয়ে কোষের 2 বিপরীত দিকে যেতে শুরু করে। ঠিক এই মুহূর্তেই ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, সিস্টার ক্রোমাটিডগুলো কিন্তু এখনও একসাথে জুড়ে আছে, ওরা আলাদা হয়নি। মায়োসিস আই-এর একদম শেষে টেলোফেজ আই আর সাইটোকাইনেসিসের মাধ্যমে মূল কোষটা ভেঙে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। এই নতুন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, যদিও প্রত্যেকটা ক্রোমোজোমে তখনও দুটো করে ক্রোমাটিড লেগে আছে। দ্বিতীয় পর্ব শুরুর আগে কোষটা একটা ছোট্ট ব্রেক নেয়। এই সময়টাকে বলে ইন্টারকাইনেসিস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্রাম, কিন্তু এই সময়ে নতুন করে কোনো ডিএনএ তৈরি হয় না, কারণ দ্বিতীয় রাউন্ডের জন্য ক্রোমোজোমগুলো অলরেডি রেডি। বেশ, এবার আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি। মায়োসিস 2 দেখতে অনেকটাই মাইটোসিস বা সাধারণ কোষ বিভাজনের মতো, কিন্তু পার্থক্য হল এটা ঘটে হ্যাপ্লয়েড কোষে, আর এর মূল কাজ হল সিস্টার ক্রোমাটিডগুলোকে এবার আলাদা করে দেওয়া। মায়োসিস 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল অ্যানাফেজ 2।
এখানে যে সিস্টার ক্রোম্যাটিডগুলো এতদিন ধরে একসাথে ছিল তারা অবশেষে আলাদা হয়ে যায় এবং কোষের দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। আর একদম শেষে টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে আমরা ফাইনাল রেজাল্ট পাই, আর সেটা হলো 4টি জেনেটিক্যালি একদম ইউনিক হ্যাপ্লয়েড কোষ। এই কোষগুলোই হলো গ্যামেট বা জনন কোষ, যা পরে নতুন জীবন তৈরিতে অংশ নেয়। কিন্তু এত জটিল একটা প্রক্রিয়া, এটা যদি সবসময় নিখুঁতভাবে না হয় তখন কি হতে পারে? মায়োসিসে একটা সামান্য ভুলও কিন্তু অনেক বড় প্রভাব ফেলতে পারে। যখন মায়োসিসের সময়ে ক্রোমোজোমগুলো ঠিকঠাকভাবে আলাদা হতে পারে না, তখন অ্যানিউপ্লয়েডি নামের একটা অবস্থা তৈরি হয়। এর সহজ মানে হলো যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে সেগুলোতে হয় প্রয়োজনের চেয়ে বেশি নয়তো কম ক্রোমোজোম থাকে। এর একটা খুব পরিচিত উদাহরণ হল ট্রাইসোমি 21। এই ক্ষেত্রে যা হয়, 21 নম্বর ক্রোমোজোমের দুটো কপির জায়গায় 3টে কপি চলে আসে, আর এটাই ডাউন সিনড্রোম নামে পরিচিত জেনেটিক অবস্থার কারণ হয়ে দাঁড়ায়। মিওসিসের এই ধরনের ভুলের পরিণাম বেশ গুরুতর হতে পারে। অনেক সময় এগুলো ভ্রূণের বিকাশে মারাত্মক সমস্যা তৈরি করে এবং দুর্ভাগ্যবশত স্বতঃস্ফূর্ত গর্ভপাতের একটা প্রধান কারণ হিসেবেও এগুলোকে দায়ী করা হয়। তাহলে বোঝা গেল একটা কোষ থেকে 4টি অনন্য কোষ তৈরির এই যে পুরো যাত্রা, এই মায়োসিসই জীবজগতে বৈচিত্র্য টিকিয়ে রাখার মূল চালিকা শক্তি। এই যে আণুবীক্ষণিক স্তরে একটা কোষের নাচ, এটাই আমাদের চারপাশের বিশাল জীবজগৎকে এতটা সমৃদ্ধ আর রঙিন করে তুলেছে।